নিহত মুসাব্বিরের জানাজা কিছুক্ষণ পর পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আপিলকারীদের আশ্বাস সিইসির, বললেন এবার কোনো পাতানো নির্বাচন হবে না। ৬ দফা দাবিতে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ সমিতির আমদানি ও দেশীয় উৎপাদনের ভ্যাট কমাতে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক মুসাব্বিরের জানাজা কিছুক্ষণ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হবে। রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পরই বিএনপির কেন্দ্রীয় নেতারা হাসপাতালে ছুটে যান। বেসরকারি হাসপাতালটি থেকে পরে মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। দর্শক, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মেজবা রহমান, সরাসরি কথা বলবো তার সাথে। মেজবা, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজে জানাজা কি শুরু হয়েছে? সবশেষ তথ্য আমাদের জানাবেন। আপনি বলছিলেন গতকাল ফার্মগেট এলাকায় 8টা 20 মিনিটের সময় কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করা হয় এবং এরপরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং আজকে বিএনপি যে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তো পার্টি অফিস, সেখানে কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু তার যে মৃতদেহ সেটি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে এবং নামাজে জানাজার প্রস্তুতি কিন্তু নিচ্ছে নেতাকর্মী রয়েছে তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কথা বলছে, অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বির তার যে জীবনকাল, অর্থাৎ যে 15 বছর যে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, সেই বিষয়গুলো তারা আলোকপাত করছেন। এবং এই আজিজুর রহমান মুসাব্বির তিনি কিন্তু একাধারে স্বেচ্ছাসেবক দলের যেমন কর্মী ছিলেন, তারা তার যে স্মৃতিচারণ করছিলেন, অর্থাৎ তিনি বিভিন্ন সময় কিন্তু আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে কিন্তু হরতাল থেকে শুরু করে সব ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই বিষয়গুলো তারা কিন্তু স্মৃতিচারণের মাধ্যমে জানাচ্ছেন। আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু এই ইতিমধ্যে কিন্তু তাকে অর্থাৎ জাতীয় পতাকা দিয়ে কিন্তু তার যে লাশ সেটি কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এবং আজকে বাদ জোহর নামাজে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও 1:50 সময় তার যে মৃতদেহ সেটি কিন্তু পার্টি অফিসের সামনে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে নেতাকর্মীরা তার স্মৃতিচারণ করছে, আমরা সেটি দেখছিলাম। এবং আমি জানিয়ে রাখতে চাই, গতকাল যে মুসাব্বিরকে যখন গুলি করা হয় তাকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে কি মোট 5টি গুলি করা হয়েছিল এবং গুলিগুলো কিন্তু তার পেটে করা হয়। এই কারণে তার কিন্তু মৃত্যুবরণ করেন এবং এই তার মৃত্যুকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন এটি নির্বাচনের আগে কিন্তু নির্বাচন রুখে দেওয়ার একরকম ষড়যন্ত্র হতে পারে বলে তারা মনে করছেন এবং এই দোষীদের দ্রুত যেন গ্রেপ্তার করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। নামাজ জানাজা এই মুহূর্তে খুব দ্রুত শুরু হবে। এই ছিল আমার কাছে গুলশানের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য। সার্ভিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দুপুরে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই, শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির
কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। মৃত্যুর 10ম দিনেও সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রতি জনগণের শ্রদ্ধা নিবেদন যেন এক অবিরাম ভালোবাসার স্রোত। সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হন প্রিয় নেত্রীর কবর জিয়ারতে। শুধু ঢাকা নয়, বাহিরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মানুষের চোখে মুখে শোকের গভীর ছাপ ছিল স্পষ্ট। নীরবে শ্রদ্ধা ও দোয়া করেন সাধারণ মানুষ। পরবর্তী প্রজন্মকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে অনেকেই ছোট ছোট শিশুদেরও নিয়ে আসছেন সমাধি প্রাঙ্গণে। তারা বলছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংগ্রামী জীবনের সাথে পরিচয় করিয়ে দিতেই শিশুদের নিয়ে আসা। আর নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণের যে পথ দেখিয়ে গেছেন, তার দেখানো পথেই চলতে চান তারা। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাবরিনা, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তারপরে মানুষের ভালোবাসার শ্রদ্ধার যে স্রোত সেটি কিন্তু থামছেই না। আপনি জানেন যে আজকে মৃত্যুর 10ম দিন, অর্থাৎ 10মতম দিনেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ তাদের যে ভালোবাসার যে ঝাঁকি, সেই ঝাঁকি মেলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের যে ভালোবাসা এবং তাদের যে দোয়া, সেই দোয়ায় রাখছেন বেগম খালেদা জিয়াকে। আপনি জানেন যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র উত্তরণের জন্য যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, স্বৈরাচার এর শাসন আমলে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, তারপরেও যিনি একবারও আপোষ করেননি, সেই আপোষের নেত্রীর কবর দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে দূর দূরান্ত থেকে আসছেন এবং বিভিন্ন জেলা থেকে আসছেন, বিভিন্ন উপজেলা থেকে আসছেন। তারা যেমনটি বলছেন যে আসলে ভিড়ের কারণে তারা এর আগে জানাজা আসতে পারেননি যারা, কিংবা তার পরবর্তীতে যারা কবর জিয়ারত করতে পারেননি, কিন্তু এখন একটু ভিড় এড়িয়ে আসছেন। কিন্তু তারপরেও মানুষের যে একটা অন্যরকম একটা আবেগ, ভালোবাসা এবং এখানে একটা নীরবতা, কোনো দলীয় স্লোগান নেই, তারপরে কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু একটাই চাওয়া, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং একই সাথে তারা চাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া কাজগুলো আছে গণতন্ত্র উত্তরণের পথে, সেই কাজগুলো যেন তারা করতে পারেন তার দেখানো পথে। এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন অনেক নতুন প্রজন্ম কিন্তু এখানে আসছেন, যারা বড়রা আছেন তারা কিন্তু নিয়ে আসছেন এবং এখানে বেগম খালেদা জিয়া এবং মরহুম জিয়াউর রহমানের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তাদের যে আসলে অবদান বাংলাদেশের জন্য, সেই অবদানের কথা কিন্তু ছোট্ট যারা আছেন তাদেরকে বলছেন, তাদের ইতিহাস বলছেন যে আমরা জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেছি, একই সাথে বর্তমান প্রজন্ম তারেক রহমানের শাসনামল দেখবে, তারই হাত ধরে গণতন্ত্র যে উত্তরণের পথ সেটি অতিক্রম করবে এবং বাংলাদেশ সুজলা সুফলা এবং শস্য শ্যামলা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন তা কিন্তু বিএনপি করবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা করা প্রয়োজন সেটি করবে। সকালবেলা এখানে এসেছিলেন মুক্তিযোদ্ধা দল এবং বিএনপির অনেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন। এখানে সবাই কিন্তু আসছেন এবং ধন্যবাদ মামুন। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয়ের প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও অনুমোদনের বিরুদ্ধে চলমান ৪র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করেছেন
আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করেছে। ইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। এদিকে আজও সকাল থেকে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিনে আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ নিয়ে বেলা 3টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে বৈঠকে বসবেন সংগঠনটির নেতারা। এদিকে এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের শুল্ক কমাতে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। চিঠিতে এলপি গ্যাসের আমদানিতে ভ্যাট 15 থেকে নামিয়ে 10% করার কথা বলা হয়েছে। একই সাথে বলা হয়েছে স্থানীয় উৎপাদন পর্যায়ে 7.5% ভ্যাট এবং ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ও আগাম কর অব্যাহতি সময়োপযোগী। এদিকে গতকাল সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এলপিজি সরবরাহ বন্ধ সংক্রান্ত নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তাতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। সংগঠনটির নেতারা বলছেন, পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুনভাবে এলপিজির মূল্য সমন্বয় করতে হবে। বন্ধ করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা। দাবি জানিয়েছেন পরিবেশকদের কমিশন 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা ও খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করতে হবে। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা তাদের। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ইয়াসিন আরাফাত নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে গতকাল বিকালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইয়াসিন আরাফাত ভালুকা থানা দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিল। ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরি গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ইয়াসিন ছিল বলেও জানায় পুলিশ। দীপকে হত্যার পর তার নিথরদেহ রশি দিয়ে টেনে হিচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় সে। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 9 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যুগসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এই 3 পদেই জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা বিজয়ী হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতের পর এ ফলাফল জানানো হয়। ভিপি, জিএস ও এজিএস সহ 21 পদে 17টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির। 5টি পদে জয়ী হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। এছাড়া 1টি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। একমাত্র ছাত্রী হলে 16টি পদের মধ্যে শীর্ষ 3 পদ সহ 10টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। ফলাফল ঘোষণার পর সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাস বিনির্মাণে কাজ করার প্রতিশ্রুতি দেন বিজয়ী ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সিরাজুল। শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 জানুয়ারি দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-কে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলায় শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা আজ জিয়াউল হাসানের অব্যাহতি চেয়ে শুনানি করেছেন। এর আগে গত 4 জানুয়ারি প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের বিষয়ে তাদের শুনানি শেষ করে। সে সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত 103টি গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং অভিযোগ গঠনের আবেদন জানান।
মানবতাবিরোধী অপরাধে 3টি অভিযোগে গত 23 ডিসেম্বর জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। মিনিয়াপোলিস শহরে স্থানীয় সময়ে বুধবার অভিবাসন বিরোধী অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটির দাবি, আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি এসইউভি গাড়ি রাস্তায় অন্যান্য গাড়ি চলাচল আটকে দিয়েছিল। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ঘিরে ফেলেন। এরপর গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে যায়, আবার সামনে এগোতে শুরু করলে এক কর্মকর্তা গুলি চালান। ঘটনাটিকে হোমল্যান্ড সিকিউরিটি আত্মরক্ষার্থে ব্যবস্থা বলে দাবি করলেও তা নাকচ করে দিয়েছেন মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওই কর্মকর্তা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন বলে অভিযোগ তার। অভিবাসন বিরোধী কর্মকর্তাদের বিরুদ্ধে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করেছেন মেয়র। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজও ঘটনাটির নিন্দা জানিয়েছেন। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নয়া পল্টনে নিহত মুসাব্বিরের জানাজা পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আপিলকারীদের আশ্বাস সিইসির, বললেন এবার কোনো পাতানো নির্বাচন হবে না। 6 দফা দাবিতে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ সমিতির, আমদানি ও দেশীয় উৎপাদনের ভ্যাট কমাতে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।